এখন রয়েছি পূর্ব ইউরোপের বুকারেস্ট নামের এই শহরটিতে, যেটা হচ্ছে রোমেনিয়া নামে দেশটির রাজধানী। পৃথিবীর ফাস্ট গ্রোয়িং যে দেশগুলো রয়েছে তার মধ্যে রোমেনিয়া কিন্তু একটি। তো এই ভিডিওটির মাধ্যমে আমি কভার করব এই শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আর এই দেশের সাথে জড়িয়ে থাকা কিছু ইন্টারেস্টিং স্টোরিগুলো। তো ভিডিওটির সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। সো জার্মানির ডর্টমুন্ড থেকে ফ্লাইটে করে বেলা 2টোর সময় এই শহরে পৌঁছই এবং পৌঁছেই আমরা আমাদের যে বুকিং করা হোটেল সেখানে উঠি। তো রুমগুলো ছোট্ট কিন্তু দেখতে খুব সুন্দর, এবং এখানকার যে বিল্ডিংগুলো সেটা দেখে একটা জিনিস অবজার্ভ করলাম যে এই বিল্ডিংগুলোর আর্কিটেকচার যেটা অনেকটা ফ্রান্সের প্যারিস শহরের মতো দেখতে, আর জার্মানিরও কিছু আর্কিটেকচারের সাথে মিল রয়েছে। তো এর জন্য এই বুকারেস্ট শহরটিকে অনেক সময় বলা হয় প্রাচ্যের প্যারিস। সো আজকের প্রথম স্পট হলো বুকারেস্টের ওল্ড টাউন। তো এই দেশটার বয়স বলতে গেলে বলতে হবে যে প্রায় 40,000 বছর আগে ইউরোপের প্রাচীনতম হোমোসেপিয়েন্সের যে প্রতিনিধিত্ব করে সেটা কিন্তু এই দেশ থেকে উদ্ধার করা হয় প্রথম। তো এই দেশটার যে মেন বাউন্ডারি সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করা হয়, বাট তার আগে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল। সো প্রথমে ছিল রোমান সাম্রাজ্য, আর এর জন্য রোমানিয়ানও একটি ল্যাটিন ভাষা। তো 5টা ল্যাটিন ভাষা রয়েছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ, আর এই পঞ্চমটা হচ্ছে রোমানিয়ান। তো বাকি যদি 4টে দেখেন সেগুলো রয়েছে একেবারে ওয়েস্টার্ন ইউরোপে, বাট এই রোমানিয়ান রয়েছে একেবারে দক্ষিণ পূর্ব কোণায়। তো এরপরে আসে বিজেন্টিন সাম্রাজ্য, আর এর জন্যই এই দেশটার 86%-এরও বেশি মানুষ অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সো জেনারেলি ক্রিশ্চিয়ান এই সম্প্রদায়ের 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে রোমান ক্যাথলিক, যারা হচ্ছে পোপকে বিশ্বাস করে। দ্বিতীয়টা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম, যাদের মেন বক্তব্য হচ্ছে বাইবেল। আর তৃতীয়টি হচ্ছে এই অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, যারা পোপ বা বিশপকে অতটা গুরুত্ব দেয় না। এরপর আসে বুলগেরিয়ান সাম্রাজ্য, এবং বুলগেরিয়ান সাম্রাজ্যের পতন হলে ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের উত্থান হয় এখানে। এবং এই অটোমান সাম্রাজ্যের উত্থানের সময় রোমানিয়া 3টি প্রধান পার্টে ভাগ হয়। একটা হচ্ছে ট্রান্সিলভেনিয়া, আরেকটা হচ্ছে মলদোভিয়া, আর তৃতীয়টি হচ্ছে এই ওয়ালেসিয়া। তো এই সময় এই ওয়ালেসিয়াতে এক রাজার উত্থান হয় যার নাম হয় ভ্লাড দ্য ইম্পেলার। তো অটোমানরা অ্যাকচুয়ালি ওই সময় এই রোমানিয়ানদের কাছ থেকে খাজনা নিত, এবং এই ভ্লাড দ্য ইম্পেলার তিনি প্রথম বলেছিলেন যে না, আমরা এই অতিরিক্ত খাজনা দেব না। তো তার জন্য তিনি প্রথমে অটোমানদের বিরুদ্ধে কিছু বিদ্রোহ করে। তো এর জন্য তিনি রোমানিয়ান মানুষদের অনেক সাপোর্টও পান, এবং ইনিশিয়ালি কয়েকটা যুদ্ধে জিতলেও পরে তিনি বুঝতে পারেন বিশাল এই অটোমান সৈন্যদের সঙ্গে তিনি লড়ে উঠতে পারবেন না। তো তিনি কৌশলে অটোমানদের সুলতান মেহমেদ টুর তাঁবুতে ঢুকে পড়েন এবং ভুল করে তার উজিরকে আঘাত করেন এবং ধরা পড়েন। তো এর জন্য তিনি রোমানিয়ান মানুষদের কাছে একজন ন্যাশনাল হিরো হয়ে থাকেন। বাট তিনি অন্য আরেকটা কারণে খুব বিখ্যাত ছিলেন, তো সেটা আমি বলছি। তার আগে কিছু খাওয়া যাক। তো এখানে কিছু গ্রিলড ফিশ পাওয়া যায়, তো সেটা ট্রাই করা যাক। তো এটা হচ্ছে রোমানিয়ান হাইওয়েম্যান চিকেন, and this is grilled trout, গ্রিল ট্রাউট ফিশ, smoked, and we add some salt. তো এটার দাম এটা নিয়েছে 32 লেই, আর এটা 39. 39। বলতো খাওয়া দাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা আমাদের হোটেলে আবার ফিরে আসি, এবং এখান থেকে একটু ড্রিঙ্ক আর কিছুটা সময় কাটানোর জন্য একটা নাইট ক্লাবে যাই। সো গতকাল খাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর মোবাইলে চার্জ ছিল না, তাই আর ভিডিও বানানো হয়নি। তো ওল্ড টাউনের ভিতরে এলে এই পুরনো সময়ের বাড়িগুলো দেখতে পাবেন, আর শহরটা ঠিক মাঝখানে কুর্তিয়া ভেকি নামের এই জায়গাটি দেখতে পাবেন, যার আসল নাম হচ্ছে ওল্ড প্রিন্সলি কোর্ট। তো এটা অ্যাকচুয়ালি ওই ভ্লাড দ্য ইম্পেলারের সময়ে নির্মিত হয়েছিল। তো এখান থেকেই তিনি রোমানিয়ার যে দক্ষিণ প্রান্ত তো সেটা দেখাশোনা করতেন, আর মেনলি অটোমানদের যে আক্রমণের থেকে ডিফেন্ড করার চেষ্টা করতেন। তো এটাই হলো বুকারেস্টের সবচেয়ে পুরনো চার্চ। খুব সুন্দরভাবে আর্কিটেক্ট করা আর ডেকোরেটেড করে বানানো হয়েছিল এই চার্চটি তখনকার সময়। তবে লাস্ট কয়েকশো বছরে এটা কয়েকবার
রিনোভেট করা হয়েছে। ঠিক পাশেই ভ্লাড দ্য ইম্পেলের মূর্তিটা রয়েছে, যেটা কালো পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইভেন মূর্তিটার চারপাশেও কালো থানের বেড়াজাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাট আপনারা যদি ইন্টারনেটে যান তাহলে একজন গোঁফওয়ালা মাথায় মুকুট পরা এই ভ্লাড দ্য ইম্পেলের মূর্তিটা, যেটা আসল মূর্তি, সেটা দেখতে পেয়ে যাবেন। তো এই ভ্লাড দ্য ইম্পেলার তিনি আরও একটা কারণে খুব বিখ্যাত ছিলেন, যেটা কালকে বলতে বলতে থেমে গিয়েছিলাম। তো সেটা হলো তিনি তার শত্রুদের খুব নির্মমভাবে হত্যা করতেন। তার হত্যা করার টেকনিকটা এরকম ছিল যে একটা লম্বা সূচালো কাঠ দিয়ে মানুষের এক সাইড দিয়ে ঢুকিয়ে অন্য সাইড দিয়ে বের করতেন, আর কাঠের নিচের অংশটা মাটিতে পুঁতে রাখতেন, যাতে শত্রুরা দেখতে পায় আর বুঝতে পারে যে কতটা নিষ্ঠুর আর নির্মমভাবে তাদের হত্যা করা হচ্ছে। তো ইভেন অটোমানদের যে সুলতান মেহমুদ টু ভ্লাড দ্য ইম্পেলারকে আক্রমণ করতে করতে একটা সময় একটা জঙ্গলে ঢুকে পড়ে, এবং জঙ্গলের রাস্তার দুপাশে তিনি দেখতে পান প্রায় 1000টারও বেশি এরকম লাশ কাঠের উপর ঝুলানো রয়েছে। এবং এটা দেখে তিনি ভয়ও পেয়ে যান এবং বুঝতে পারেন যে কতটা নিষ্ঠুরভাবে তার সৈন্যদের হত্যা করা হচ্ছে। তো এর জন্যই গোটা ইউরোপে ভ্লাড দ্য ইম্পেলারের নাম ছড়িয়ে পড়ে, আর সবাই জানতে পারে পূর্ব ইউরোপে এরকম একজন ব্লাড থ্রাস্টি রাজা রয়েছে, যার এগেনস্টে যদি আপনি যুদ্ধ করেন বা কিংবা ষড়যন্ত্র করেন, তাহলে তিনি শুধু আপনাকে হত্যা করবে না, বরং কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলবে। আর এর জন্যই তার ডাক নাম হয় ভ্লাড ড্রাকুলা। আই থিঙ্ক এই নামটা আমরা সবাই শুনেছি, কারণ ছোটোবেলায় ড্রাকুলাকে নিয়ে অনেক গল্প পড়েছি। যারা অ্যাকচুয়ালি মেন এই ক্যারেক্টারটা সৃষ্টি করেছেন তিনি হলেন ব্রাম স্টোকার। তার অরিজিনাল ক্যারেক্টার এই ভ্যাম্পায়ার ড্রাকুলা তিনি কিন্তু এই ভ্লাড দ্য ইম্পেলার থেকেই অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছিলেন। তো হলিউডে অনেকগুলো মুভি রয়েছে, বাট 1992 সালে হলিউডে রিলিজ হওয়া মুভিটি কিন্তু সবথেকে ওয়েল নোন। আর আমাদের বাংলায় সানডে সাসপেন্সে, মানে মিড দ্য সানডে সাসপেন্সে একটা কাউন্ট ড্রাকুলাকে নিয়ে একটা স্টোরি রয়েছেন। তো আপনারা যদি না শুনে থাকেন অবশ্যই সেটা শুনবেন। তো বেসিক্যালি অটোমানরা এরপর দখল নেয় এবং 1870 সাল পর্যন্ত এর উপর আধিপত্য চালায়। বাট ওই সময় এর আশেপাশে অন্যান্য সাম্রাজ্যগুলো কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে, যেমন পূর্বে রাশিয়ান সাম্রাজ্য, উত্তর পশ্চিমে অস্ট্রিয়ান আর জার্মান সাম্রাজ্য। তো এই দেশটার উপর কে দখল নেবে তার জন্য 1877 থেকে 1878 সাল পর্যন্ত একটা যুদ্ধ হয় রাশিয়ানদের সাথে, এবং এতে রোমানরা কিন্তু রাশিয়ানদের পক্ষ নেয় এবং অটোমানদের হার সুনিশ্চিত হয়। তো ওই দিন থেকেই কিন্তু রোমানিয়ানরা কিছুটা ইন্ডিপেন্ডেন্সিভাবে বাঁচতে শুরু করে এবং শুরু হয় মডার্ন রোমানিয়ান ডেজ। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে একজন খুব জনপ্রিয় রাজা ছিলেন, যার নাম ছিল কিং ফার্দিনান্ড। তো প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন রোমানিয়া কিন্তু ভিক্টরি সাইডে ছিল। তো এর জন্য ট্রান্সিলভেনিয়ার কিছুটা, যেটা হাঙ্গেরিয়ানদের দখলে ছিল, সেটা আবার ফিরে পায়, ফলে এর এরিয়া বৃদ্ধি পায়। তো এই সময় এই কিং ফার্দিনান্ড পৃথিবীর যত রোমানিয়ান মানুষ ছিল তাদের সবাইকে একত্রিত করে এবং তাদেরকে এই রোমানিয়াতে বসবাস করার সুযোগ করে দেয়। তো এর জন্য তার নাম হয় কিং ফার্দিনান্ড দ্য ইউনিফায়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টোরিটা কিন্তু অন্যরকম, অ্যাজ রোমানিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হিটলারের সাইডে ছিল। তো 1944 সালের যুদ্ধ যখন প্রায় শেষের পথে, মানে জার্মানরা হারছে আর অ্যালাইজরা জিতছে, তো তখন ইউকের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিনের সাথে একটা কনফারেন্স করে, যেটা 1944 সালের মস্কো কনফারেন্স নামে পরিচিত। তো এই কনফারেন্সে এটা ফিক্সড হয় যে রোমানিয়ার উপর 90% সোভিয়েত ইউনিয়নের মানে ইনফ্লুয়েন্স থাকবে, যেখানে অন্যান্য অ্যালাইজরা মানে ইউকে কিংবা ফ্রান্স কোনো ইন্টারফেয়ার করবে না। তো ওই পয়েন্টটি স্থির হয়ে যায় যে রোমানিয়া হবে একটা কমিউনিস্ট দেশ, সেটা এই দেশের মানুষ চাক আর না চাক। তো এর জন্যই ধীরে ধীরে এখানে একটা একচ্ছত্র কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে শুরু করে, আর যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিরোধী শূন্য পলিটিক্যাল পার্টি, মানে ডিক্টেটরশিপের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রথম যে ডিক্টেটর ছিলেন তার নাম ছিল গিওর্গোদিস। তিনি 1947 থেকে 1965 সাল পর্যন্ত এই দেশটা চালায়, বাট পুরোটাই সোভিয়েত ইউনিয়নের কথা মতো। তো এরপর আসে নিকোলাও চাউশেস্কু, আর তিনি আসা মাত্রই সোভিয়েত ইউনিয়নের সাথে এই দেশটার সম্পর্কের ব্যবধান বাড়তে থাকে এবং তিনি জনসাধারণের বলতে থাকেন যে বাইরের শক্তির অধীনে এই দেশ থাকতে চায় না। তো তার জন্য ইনিশিয়ালি তিনি এই মানে রোমানিয়ান মানুষদের অনেক সাপোর্টও পায়, বাট ধীরে ধীরে তিনি এতটাই ক্ষমতালোভী হয়ে পড়েন যে তিনি একজন ক্রুয়েল ডিক্টেটরশিপে পরিণত হন। আমি এখন রয়েছি বুকারেস্টের প্যালেস অব দ্য পার্লামেন্টের ঠিক সামনে। তো এটিই কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাবলিক প্যালেস আমেরিকার পেন্টাগনের পর, আর পৃথিবীর সবথেকে ভারী বিল্ডিং। তো এই প্যালেস অব দ্য পার্লামেন্টকে নিকোলাও চাউশেস্কুর ক্রুয়েল কমিউনিজমের একটা সিম্বল হিসেবে এটাকে বলা হয়।
নিকোলাও চাউশেস্কু 1971 সালে উত্তর কোরিয়া সফরে গিয়ে একটা জিনিস অবজার্ভ করেন যে ওদের দেশের লিডারদের, ওদের দেশের মানুষেরা প্রায় দেবতার মতো পুজো করে, যেটা দেখে তিনি খুব ইমপ্রেসড হন এবং তিনি স্থির করেন যে রোমানিয়ানরাও যেন তাকে দেবতার মতো পুজো করে। তো তার জন্য তিনি ছোটো ছোটো বাচ্চাদের তার সম্বন্ধে যা কিছু ভালো তা বোঝাতে থাকেন এবং স্থির করেন এই প্যালেস অফ দ্য পার্লামেন্ট বানানোর। বাট এটা বানাতে গিয়ে তখনকার সময় প্রায় 4 মিলিয়ন ইউরো খরচা হয়, যা এই দেশটার ইকোনমিক সিস্টেমটাকে পুরো ভেঙে ফেলে। ইভেন মানুষ দুবেলা যে খাওয়ার জোগাড় করবে তা করতে হিমশিম খেয়ে যায় এবং মানুষের মধ্যে খুব প্রচণ্ড খুব ক্ষোভ সৃষ্টি হয়। এবং এটা তিনি জানতে পেরে দেশের মধ্যে স্পাই ছড়িয়ে দেন, মানে যারা খোলামেলা কিংবা গোপনে এই সরকার কিংবা এই চাউশেস্কুর সম্বন্ধে যদি কিছু বাজে কথা বলে, তো দেখা যাচ্ছে পরের দিন তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো এর ফলে মানুষের মধ্যে খুব ধীরে ধীরে বাড়তে থাকে আর তারা ছোটো করে প্রোটেস্টও করতে শুরু করে। তো 1989 সালে চাউশেস্কু যখন একটা বক্তৃতা দেয়, সেখানে মানুষ পুরোপুরি গর্জে ওঠে। আর এটা থেকে চাউশেস্কু রেগে গিয়ে এই প্রোটেস্টকারীদের মেরে ফেলার অর্ডার দেয়। তো তার জন্য সেনারা যুদ্ধ ট্যাঙ্ক চালায় এই প্রোটেস্টকারীদের উপর এবং প্রায় 1000-এরও বেশি মানুষ মারা যায়, যা ইতিহাসে রোমানিয়ান বিপ্লব নামে পরিচিত। তো এর ফলে দেশের মানুষ পুরোপুরি চাউশেস্কুর এগেনস্টে আসে এবং এ দেশের যে প্রধান সেনাকর্তা তিনিও চাউশেস্কুর এগেনস্টে আসতে বাধ্য হয়। তো এর ফলে তিনি চাউশেস্কুর এগেনস্টে অনেকগুলো কেস নিয়ে আসে। তো তাকে মক ট্রায়ালে নিয়ে যাওয়া হয়, যার ফলটা সবাই জানতো। তো মানুষকে মেরে ফেলা আর দেশের মানুষকে খেতে না দিয়ে টাকা লুট করা, এই দুটো উপর একিউজ করা হয় তাকে এবং তাকে একটা ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে আসা হয়, তাকে আর তার স্ত্রীকে, এবং মেরে ফেলা হয়। তো এইভাবেই রোমানিয়ান ক্রুয়েল কমিউনিজমের দিন শেষ হয়। তো ভিডিওটির প্রথমে থেকে আমি বলেছিলাম যে পৃথিবীর ফাস্ট গ্রোয়িং যে দেশগুলো রয়েছে তার মধ্যে রোমানিয়া একটি। তার কারণ হচ্ছে নাম্বার অফ সার্টিফাইড আইটি স্পেশালিস্ট। তো পৃথিবীর সবথেকে বেশি সার্টিফাইড আইটি স্পেশালিস্ট কিন্তু এই রোমানিয়াতেই রয়েছে। আর তার কারণ হচ্ছে প্রথমের দিকে এদেশের যে গভর্নমেন্ট সেটা কিন্তু আইটি এডুকেশন সিস্টেমের উপর প্রচণ্ড টাকা ইনভেস্ট করে। আর দ্বিতীয় হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। পৃথিবীর যে ওয়েল ইকোনমিক যে দেশগুলো রয়েছে তার একদম মাঝখানে রয়েছে এই দেশটি, মানে উত্তরে রয়েছে রাশিয়া, পূর্বে এশিয়া, পশ্চিমে ওয়েস্টার্ন আর দক্ষিণে আফ্রিকা। ফলে এটা একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। আর তৃতীয় হচ্ছে এর ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান। প্রায় 2007 সালে এটা ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করে, যার জন্য 450 মিলিয়নের একটা মার্কেট পায় এই দেশ। আর তাছাড়া ওয়েস্টার্ন কোম্পানিগুলো এই দেশের উপর মানে টাকা ইনভেস্ট করতে শুরু করে অ্যাজ এটা একটা বিজনেস হাব। তো এর জন্যই ধীরে ধীরে এর যে ইকোনমিক জিডিপি সেটা কিন্তু ধীরে ধীরে অনেক ইনক্রিজ হচ্ছে। বেলা 12টার সময় আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করি এবং বুকারেস্ট এয়ারপোর্টের জন্য রওনা দিই। বাট তার আগে আমরা আমাদের লাঞ্চটা এই বুকারেস্টের ওল্ড টাউনের ভেতরেই একটা খুব সুন্দর রেস্টুরেন্টে সেরে নিই। ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, আর এটা হচ্ছে চিকেন উইথ মাশরুম। সো ফাইনালি আমরা আমাদের লাঞ্চ সারার পর বুকারেস্ট এয়ারপোর্টের জন্য বাসে উঠে পড়ি। তো বাসে উঠলেই এরকম ডিজিটাল টিকিট মেশিনগুলো দেখতে পাবেন। যদি আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড কিংবা ভিসা কার্ড থাকে তাহলে জাস্ট টাচ করালেই এটা অটোমেটিক 3 রোমানিয়ান লেই কেটে নেবে, বাট কোনো ফিজিক্যাল টিকিট দেবে না। তো 3 রোমানিয়ান লেই মানে প্রায় 54 টাকার মতো, যেটা ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় খুবই সস্তা। সো ভিডিওটি আর বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।